সার্জিক্যাল অপারেশন তারা করবে। তো ওরা কি মনে করে আমাদেরকে? আপনি সার্জিক্যাল অপারেশন করবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা কি বলে যে আঙ্গুল চুষতে থাকবো? এটা আপনাদের ভুল ধারণা। আপনারা ভারতীয় যে স্বাধীনতা সংগ্রাম, ওটা ছিল স্বাধীনতা সংগ্রাম 1947 সালে। সেখানেও হিন্দু মুসলমান সবাই একসাথে এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই করছে। গত শুক্রবার থেকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর উস্কানি দেওয়া হচ্ছে। বিশেষ করে লালমনিরহাট বাংলাদেশ বিমান ঘাঁটি নির্মাণের বিষয়টি সামনে এনে কথিত সার্জিক্যাল স্ট্রাইক বা অপারেশনের কথা প্রচার করা হচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক এই শব্দ দুটো নিয়ে বেশ কৌতূহল রয়েছে। সামরিক পরিভাষায় সার্জিক্যাল স্ট্রাইক কোন যুদ্ধ নয়। কোনো দেশের সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক নামের হামলা অতর্কিতভাবে চালায়। এ নিয়ে কোনো পূর্ব ঘোষণা দেওয়া হয় না। খুব অল্প সময়ে অত্যন্ত দ্রুত গতিতে শত্রুদের গোপন আস্তানায় বা দুর্ভেদ্য ঘাঁটিতে চালানো হয় সার্জিক্যাল স্ট্রাইক। হামলা চালিয়ে শত্রুদের ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়ার পর সেনাবাহিনী আর ওই এলাকায় মোতায়েন থাকে না বা ওই এলাকা দখল করে না। হামলার উদ্দেশ্য সফল হলেই সেনারা নিজ ডেরায় ফিরে আসেন। সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে শত্রুদের আটক বা গ্রেফতারও করা হয় না। মোদ্দা কথা, একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানাই হল সার্জিক্যাল স্ট্রাইক। পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কম রেখে লক্ষ্য পূরণ করাই হল এ হামলার মূল উদ্দেশ্য। সার্জিক্যাল স্ট্রাইকের মূল মন্ত্র হল নিশানাকে নির্ভুলভাবে বেছে নেওয়া। এটা না হলে ওটা বা ট্রায়াল অ্যান্ড এরর মেথড এখানে খাটে না। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শঙ্কর প্রসাদ বলেন, এটি একটি জটিল অপারেশন। এ হামলা চালাতে খুব সাহস ও সহিষ্ণুতার প্রয়োজন। এ হামলা চালানো খুব শক্ত কাজ। লক্ষ্যমাত্রা অস্থাবর থাকে। এর অর্থ হল লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়ে নিজেদের কোনো ক্ষতি ছাড়াই ফিরে আসা। এ দলের প্রত্যেক সদস্যদের নির্দিষ্ট কিছু দায়িত্ব থাকে। সার্জিক্যাল স্ট্রাইকের বড় উদাহরণ হল পাকিস্তানের এবটাবাদে মার্কিন নেভি সিলের অপারেশনে রাতের অন্ধকারে নিহত হয়েছিল ওসামা বিন লাদেন। বিশ্বের প্রায় সর্বত্রই কোনো না কোনো সময়ে বিভিন্ন দেশের সেনাবাহিনী এই সার্জিক্যাল স্ট্রাইক চালায়। 2015 সালে মণিপুর রাজ্যে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের উপর হামলা চালায় নাগা জঙ্গিরা। এরপরই মিয়ানমার সরকারের সঙ্গে কথা বলে সীমান্ত পেরিয়ে ওই দেশের জঙ্গলে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে দেয় ভারতীয় সেনারা। এর এক বছর পর ভারত 2016 সালের 29 সেপ্টেম্বর কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতাসীন ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কট্টর ইসলামী সংগঠনের অনেক নেতাদের কারামুক্ত করে দেয়। তাদের একজন আল কায়েদার সহযোগী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রতিষ্ঠাতা জসিমউদ্দিন রহমানী। তিনি ভারতে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত চিকেন খ্যাত করিডোর বন্ধ করে দেওয়া, বিভিন্ন রাজ্যের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উস্কে দেওয়ার পাশাপাশি দিল্লি দখলের ঘোষণা দিয়েছেন। আমি ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কুনজর দিবে না। বাংলাদেশ সিকিম ভুটান নয়। বাংলাদেশ 18 কোটি মুসলিম জনতার, তাওহিদি জনতার দেশ। এদেশ একটি মসজিদ। এটা আমাদের পবিত্র ভূমি। এদিকে যদি চোখ তুলে তাকাও, সে চোখ উপড়ে ফেলা হবে। এদিকে যদি পা বাড়াও, সে পা ভেঙে দেওয়া হবে। এদিকে হাত বাড়াও, হাত কেটে নেওয়া হবে। যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও, আমরা 7 সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো, তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ, খালিস্তানি সেই শিখদেরকে বলবো, তোমাদের সময় এসেছে, এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও। সারা অঞ্চল থেকে এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে, ভারতকে টুকরো টুকরো করে দিয়ে ইনশাআল্লাহ এই তাওহীদি জনতা দিল্লির মসনদ পর্যন্ত আবার দখল করবে। ভারত এই ধরনের হুমকিকে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নীতির প্রতিধ্বনি বলে মনে করছে। তাছাড়া পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত মাখামাখির বিষয়টি সন্দেহের দৃষ্টিতে দেখছে ভারত। সে কারণে ভারতীয় গণমাধ্যমগুলো সার্জিক্যাল স্ট্রাইক বা মিলিটারি অপারেশনের বিষয়টি সামনে এনেছে।
এদিকে বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কের তিক্ততার বিষয়টি উঠে এসেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্যে। শনিবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়া ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স এবং রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের যৌথভাবে আয়োজিত বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক ওই গোলটেবিল বৈঠকে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক তিক্ততার জন্য ভারতের গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে তৌহিদ হোসেন বলেন, ভারতের মিডিয়া হঠাৎ করে একেবারে যেন ভয়ঙ্করভাবে লেগে পড়ল আমাদের বিরুদ্ধে। আমি এটা স্পষ্টভাবে এবং খোলাখুলিভাবে বলেছি, বিভিন্ন বিবৃতিতে সেটা উল্লেখ করেছি। ভারতের মিডিয়া যে ভূমিকা নিয়েছে সেটা কোনো অবস্থাতেই দুটি দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক নয়। গ্লোবাল ফায়ারের 2024 সালের নভেম্বরের তথ্যানুসারে বিশ্বের সামরিক শক্তির বিচারে 145 দেশের মধ্যে ভারতের অবস্থান চতুর্থ। অন্যদিকে বাংলাদেশের অবস্থান 37তম। তারপরও অনেকে ভারতের সঙ্গে যুদ্ধের কথা বলেন, যা হাস্যকর। ভারতের হাতে রয়েছে 110 থেকে 120টি পরমাণু বোমা, সক্রিয় সৈন্য সংখ্যা 21,40,000, রিজার্ভে রয়েছে 11,55,000 সৈন্য। এছাড়াও যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলবে 31 কোটি সেনা। অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনীতে সক্রিয় সেনা রয়েছেন আনুমানিক 1,60,000, বিমান বাহিনীতে রয়েছে 17,400, এছাড়া নৌসেনা রয়েছে 25,100 জন। ভারতের স্থলবাহিনীর হাতে রয়েছে 4,426টি ট্যাঙ্ক, সামরিক যান রয়েছে 5,681টি, রকেট আর্টিলারি রয়েছে 292টি। বাংলাদেশের সেনাবাহিনীতে ট্যাঙ্কের সংখ্যা 320টি, সামরিক যান রয়েছে 13,100টি। ভারতের যুদ্ধবিমান রয়েছে 2,216টি। এগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি MiG-21, MiG-27, MiG-29, সুখোই 30 MKE, ব্রিটেন ফ্রান্সের তৈরি জাগুয়ার এবং ফ্রান্সের তৈরি মিরেজ 2000। পক্ষান্তরে বাংলাদেশ বিমান বাহিনীর মোট উড়োজাহাজের সংখ্যা 216টি। এর মধ্যে যুদ্ধবিমান 44টি, হেলিকপ্টার 73টি, পরিবহন বিমান 16টি ও প্রশিক্ষণ বিমান 85টি। বিশেষ অভিযানের জন্য রয়েছে 4টি যুদ্ধবিমান। ভারতের নৌবাহিনীর রয়েছে 15টি সাবমেরিন, 15টি ফ্রিগেট, 11টি ডেস্ট্রয়ার এবং বিমান বাহিনীর জাহাজ 2টি। অপরদিকে বাংলাদেশ নৌবাহিনীর রয়েছে ফ্রিগেট 7টি, করভেট 6টি, সাবমেরিন 2টি, টহল নৌযান 30টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক বা মিলিটারি অপারেশন অতীতেও হয়নি, তবে ভবিষ্যতে হবে না এমন সম্ভাবনাকে নাকচ করা যায় না। ভূ রাজনীতির প্রেক্ষাপট বিবেচনায় সার্জিক্যাল স্ট্রাইক থেকে ভারত সরে গেলেও অন্তর্বর্তীকালীন সরকারের আশ্রয় প্রশ্রয়ে থাকা কট্টর মৌলবাদীদের লাগাম টেনে ধরতে রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় ইস্যুতে থিসিস, সিনথেসিস, অ্যান্টিথিসিস থিওরি প্রয়োগ অব্যাহত রাখবে, এতে কোনো সন্দেহ নেই। সৈয়দ শাকিব, BNN নিউজ 24।